পেহেলগামের প্রত্যাঘাত কি আসন্ন? সামরিক বাহিনীর চূড়ান্ত প্রস্তুতি, একের পর এক হাই ভোল্টেজ বৈঠকের পর এবার রাজ্যে রাজ্যে যুদ্ধ সাইরেন তৈরি রাখা আর নাগরিকদের মক ড্রিল করানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। আর অন্যদিকে ফের রাজনৈতিক বিতর্ক দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে। দাঙ্গার 3 সপ্তাহ পর আজ সেখানে গিয়ে আবার বিএসএফকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত কিছু নিয়ে আমাদের প্রথম প্রশ্ন। বিএসএফ গুলি না চালালে পরের দিনের ঘটনা ঘটতো না। মুর্শিদাবাদে পা দিয়েই হিংসার জন্য বিএসএফকে নিশানা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের লোকেদের হামলা, আক্রান্তরা বিএসএফকেই চান, পাল্টা বিরোধী দলনেতা। পুলিশি ব্যর্থতা থাকতেই কি বারবার শাসকের নিশানায় সীমান্ত রক্ষী বাহিনী? দ্বিতীয় প্রশ্ন। আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না, দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে এখন? 16ই এপ্রিলের পর আবার নাম না করে অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ, বারবার এই তথ্য সামনে আনার পেছনে কোন রাজনৈতিক কৌশল? তৃতীয় প্রশ্ন। সরকারি ক্ষতিপূরণ প্রত্যাখ্যানের পর এবার শামসেরগঞ্জে বাবা ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করল পরিবার। পরিবারকে অপহরণ করেছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রী। কেন বারবার পরিবারের আস্থা অর্জনে ব্যর্থ পুলিশ আর প্রশাসন? চতুর্থ প্রশ্ন। পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসনের কথা বিবেচনা করা যেতে পারে। মুর্শিদাবাদের হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্টে বললেন রাজ্যপাল। রাজনীতি করার চেষ্টা, প্রতিক্রিয়া তৃণমূলে। বিধানসভা ভোটের আগে কোন দিকে গড়াচ্ছে জল? পঞ্চম প্রশ্ন। বিমানহারা সাইরেন থেকে ব্ল্যাকআউটের প্রস্তুতি। প্রত্যেক রাজ্যে নাগরিকদের মহড়ার নির্দেশিকা পাঠালো কেন্দ্র। নৌবাহিনী, বিমান বাহিনীর পর প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে প্রত্যাঘাত কি তবে সময়ের অপেক্ষা? একজন হচ্ছেন আবু তাহের, হ্যাঁ, শিব মন্দির বাজার ধুলিয়ান এর এই দোকান, ওপরে দোকানটার ছবি, তার নিচে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে। আর একজন মুসলিম, তার দোকান, ইনি হচ্ছেন মিজানুর রহমান, এর দোকান পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 100 থেকে 150টা দোকান এবং বাড়ি মুসলিমদের এটা কিন্তু ওখানে পোড়ানো হয়েছে বা ধ্বংস করা হয়েছে। এই তথ্য কিন্তু সেখানে সামনে আসছে না। জাভেদ শামীম বলে দিয়েছেন 4 রাউন্ড গুলি 2 জন আহত। 4 রাউন্ড গুলি 2 জন আহত, 2জনের মধ্যে 1জন মৃত। পুলিশ কাদের গুলি চালিয়েছে? যারা অপরাধ করেছে। আমি শতরূপের কাছে যাব যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস সিপিএম কর্মী বা সমর্থক ছিল, এটা নিয়ে বোধহয় সজলরাও রিজয়েন্ডার দেয়নি। কিন্তু এই পরিবারটার যাবতীয় অভিযোগ প্রথম দিন থেকে লক্ষ্য করলে কিন্তু দেখা যাবে যে পুলিশের বিরুদ্ধে, যে হামলা চলাকালীন বারবার প্রতি মুহূর্তে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 4 ঘন্টা ধরে পুলিশ এসে পৌঁছয়নি, 4 ঘন্টা পর পুলিশ এসে পৌঁছয়, এবং তারা বারবার বলেছেন যে এই নিষ্ক্রিয়তা না থাকলে হরগোবিন্দ দাস বা চন্দন দাস এখনও বেঁচে থাকতেন বলে পরিবার মনে করে। আমি ঠিক এইখানে শতরূপের কাছে আসব। এই নিষ্ক্রিয়তার পাশাপাশি পুলিশের অতি সক্রিয়তা, যে অতি সক্রিয়তার বিরুদ্ধে এই পরিবার কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো, এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টের পদক্ষেপ দাবি করে মামলা হলো আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, যে বিধাননগর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। সুমনদা, ভোটের আগে আমি বলবো যে 294টা আসনে আমি প্রার্থী, আমাকে থেকে ভোট দিন। জিতে আসার পরে ব্রিজ হাইওয়ে থেকে শুরু করে পাড়া সুলভ শৌচালয় পর্যন্ত সব জায়গায় আমার অনুপ্রেরণার হোর্ডিং ঝুলবে। আর তারপরে চুরি হলে বলবো আমি কিছু জানি না, পার্থ করেছে। আর দাঙ্গা হলে বলবো আমি কিছু জানি না, বিএসএফ করেছে। এইটা হচ্ছে পাতি ধান্দাবাজি। এইটা বলে নিজের পরিকল্পিত, নিজের ইচ্ছাকৃত ব্যর্থতাকে ঢাকা যায় না। দ্বিতীয় কথা, আমি এখানে বলছি যে ইজাজ আহমেদের পুলিশের গুলিতে মারা যাওয়ার কথাটা উঠলো। সজলদা এক কথায় বলে দিল, যেহেতু ওর নাম ইজাজ আহমেদ, সেহেতু সজলদা বুঝে গেছে যে ওর খুব অপরাধ ছিল, ওই কারণে পুলিশ গুলি চালিয়েছে। আচ্ছা, দাড়িভিটে রাজেশ আর তাপস যে মারা গেছিল এই মমতা ব্যানার্জির পুলিশের গুলিতে, তাদের কোনো অপরাধ ছিল বলে? পশ্চিমবাংলায় পুলিশের গুলিতে মরতে গেলে অপরাধ করতে হয় না। এখানে কাশ্মীরের জঙ্গিদের মতো মানসিকতা দেখিয়ে লাভ নেই যে আমি ধর্ম থেকে ঠিক করবো মরে যাওয়াটা উচিত কি উচিত নয়। তৃতীয় কথা আমি এখানে বলছি, যে প্রসঙ্গটা উঠলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের। আচ্ছা, তারা যে আক্রান্ত হওয়ার পরে 4 ঘন্টা বাড়িতে পুলিশ আসেনি, এটা কি বিএসএফ এর দোষে? হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন নাকি বাইরে থেকে, বাংলাদেশ থেকে লোক ঢুকে ওখানে মেরে ফেলেছে। এখনো পর্যন্ত এই দুজনের, মুর্শিদাবাদের বাকি ঝামেলার কথা বলছি না, কিন্তু স্পেসিফিক্যালি এই দুজনের খুনের জন্য আমার যদি খুব ভুল না হয় 4 জন গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে, এবং 4 জনই ভারতের মানুষ, 4 জনই পশ্চিমবাংলার মানুষ। একজনও বাংলাদেশেরও নয়, বিহারেরও নয়, ঝাড়খণ্ডেরও নয়, কোনো জায়গাকার নয়। অতএব আমি যোগ করি শতরূপ, 4 জনই শামসেরগঞ্জ জেলার মানুষ
এবং তাদের মধ্যে তাদের মধ্যে সর্বোচ্চ সব থেকে দূরে যার বাড়ি সেটাও 200 মিটার। 200 মিটার। অতএব আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কিসের স্বার্থে এত বড় একটা ঘটনা, আপনি লোকগুলোকে প্রথমে মরতে দিলেন, আপনার পুলিশ মরতে দিল, তারপরে আপনি কোনো কিছু তদন্ত করার আগে বলে দিলেন বাংলাদেশ থেকে লোক এসে মেরে গেছে যাতে আপনাকে তাদেরকে গ্রেপ্তার করতে না হয়। আপনার সঙ্গে কি চুক্তি আছে এই খুনিদের যে আপনি এই দায়টা নিয়ে বসেছিলেন? আমি বলছি অর্ণব দেখানো দুটো ছবি দেখালো, আমাকে যদি সুমনদা বলা হয় যে 34 বছরের মুর্শিদাবাদের ছবি দেখাও, আমি হয়তো বড়জোর তোমাকে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি দেখাতে পারবো, কি মনে করো মণিগ্রামে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার ছবি দেখাতে পারবো। আমাকে দেখাতে হলো না, অর্ণব দাই মুর্শিদাবাদের ছবি বলতে সাধারণ মানুষের, সংখ্যালঘু মানুষের দোকান ঘরদোর পুড়ে যাওয়ার ছবি দেখাবেন। এইটাই হচ্ছে পশ্চিমবাংলার এই একটা ভুল বলে আমি বলছি তোমায়, তুমি না বাঁচতে পারো, কিন্তু 34 বছরের মুর্শিদাবাদ এমন অশান্ত হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একজন আইপিএস কে এসপি করে পাঠিয়েছিলেন যে আইন শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ আনতে। আমার কথাটা বোঝাতে পারলাম না সুমন, যে কোনো দলই নিজের সুবিধা মতো মৃতদেহ পাওয়া গেছিল বাইরে, মানে অন ক্যামেরা বলতেও খারাপ লাগছে, সম্পূর্ণ চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। আমি বোধহয় বোঝাতে পারলাম না সুমন দা, কথাটা পৌঁছলো না। যে কোনো দল তো চেষ্টা করবে তার যেগুলো সুবিধাজনক সেই ছবিগুলোকে দেখাতে, যে কোনো রাজনৈতিক দলই করবে, তার জন্যই আমরা রাজনীতি করি। কিন্তু মুশকিলটা যে তৃণমূলের সমর্থকও যদি তার নিজের সরকারের আমলে, বামফ্রন্ট সরকার নয়, তার নিজের সরকারের আমলে ছবি দেখাতে হয়, তাকে ঘরদোর দোকানপাট পুড়ে যাওয়ার ছবি দেখাতে হচ্ছে। আমি এইটা বলার চেষ্টা করেছিলাম। তারপরের কথাটা আমি বলছি, দেখুন এইরকম, দেখুন আমরা বামপন্থীরা ভারতের প্রথম ভিকটিম এই রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার। কেরালায় আমাদের সরকার ফেলে দেওয়া হয়েছিল, কোন EMS এর সরকার ফেলে দেওয়া হয়েছিল। কোনোদিন বিরোধী অবস্থাতেও আমরা রাষ্ট্রপতি শাসন কখনো চাইনি। নিশ্চয়ই এটা মানবেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের তফাৎ আছে, কিন্তু এই ধরনের অদ্ভুত রাষ্ট্রপতি শাসনের রেকমেন্ডেশন কোনোদিন দেখিনি যে আমি রাষ্ট্রপতি শাসন চাইছি না, কিন্তু একদিন চাইলে আমি চাইতে পারি। সে তো ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালই যে কোনো একদিন চাইতে পারে। কিন্তু যখন মুর্শিদাবাদ জ্বলছিল আপনাকে খুঁজে পাওয়া গেল না, এর আগে যখন একাধিক জায়গায় যখন সন্দেশখালী জ্বললো আপনাকে খুঁজে পাওয়া গেল না, কয়েকদিন ঘুরে চলে এলেন। আপনি এখন একটা চিঠি লিখলেন যে এখন রাষ্ট্রপতি শাসনের দরকার নেই, কিন্তু পরে যদি আমি বুঝি অবস্থা খারাপ হচ্ছে আমি তখন চাইবো। যে ভারতের যে কোনো রাজ্যপালই তার রাজ্যে চাইতে পারেন। আমি যেটা বলার চেষ্টা করছি সুমনদা, এই ধরনের চিঠির 5-9 পয়সা ভ্যালু আছে কোথাও। এবং দেখুন হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার যে আজকে আদালতে শরণাপন্ন হয়েছে এটা স্বাভাবিক, তারা ঠিক করেছেন, হওয়াই উচিত। তারা যদি সিবিআই তদন্ত কি কোনো কেন্দ্রীয় সংস্থা তদন্ত চান তাহলে তাদের চাওয়াই উচিত। তার জায়গায় আমি থাকলে আমিও চাইতাম, আমার পরিবারের সঙ্গে এই জিনিস ঘটলে আমিও চাইতাম, আমার একজন সমর্থকের পরিবারের সঙ্গে ঘটলেও আমি চাইতাম, এবং বহু ক্ষেত্রে চেয়েছি। কিন্তু আমার বলতে খারাপ লাগছে সুমনদা, আজকে এই 5ই মে আমরা দাঁড়িয়ে কথা বলছি, তোমায় আমি জাস্ট মনে করাই আজ থেকে 4 বছর আগে ঠিক এই 2, 3, 4, 5ই মে এই সময়টার কথা। 2রা মে পশ্চিমবাংলায় বিধানসভার রেজাল্ট বেরিয়েছে। এই সময়কালে বিজেপি কর্মী সমর্থকদের ঘর দাউ দাউ করে জ্বলছে, বিজেপির কর্মীরা সমর্থকরা খুন হচ্ছে, তারাও কিন্তু তখন সিবিআই তদন্ত চেয়েছিলেন। এই তরুণজ্যোতি তিওয়ারি, যাকে কালকে আমরা দেখলাম ওই হরগোবিন্দ দাসের স্ত্রীর সঙ্গে, এই তরুণজ্যোতি তিওয়ারি, প্রিয়াঙ্কা তেবরেওয়াল, তারা লড়াই করে তারা আদালত থেকে আদায় করে এনেছিলেন। আমি বলছি 4 ইয়ার্স ডাউন দ্য লাইন, 4 বছরে একজন তৃণমূল নেতার নাম বলো যে জেলটা খাটলো। অতএব আমি এইটা বলেই আমার কথা শেষ করছি, তাদের চাওয়াটা স্বাভাবিক, কিন্তু এর আগেও অনেকে চেয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা তদন্ত পেয়েছেন কিন্তু বিচার পাননি। আমার পরের অত্যন্ত কাহানিমে টুইস্ট, রাজ্য রাজনীতির নিঃসন্দেহে একটা নতুন মোড়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না, কিন্তু এখন যিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, নাম না করে অনেকেই মনে করছেন সরাসরি অমিত শাহের দিকে ইঙ্গিত। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় না ভেবে কথাটা বলেননি, বিশেষ করে একই ধরনের কথা যখন খুব অল্প ব্যবধানে, অর্থাৎ ওই 16ই এপ্রিল বলার পর আবার রিপিট করলেন। অর্থাৎ কোথাও কি ইঙ্গিতটা যে প্রধানমন্ত্রী ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী খারাপ, নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। দিনের শেষে আপনি যদি সুমনদা আমাকে বলেন, এই যে ভিকটিম পরিবারগুলো আপনি বলছেন, এই ভিকটিম পরিবারগুলোর পেছনে যদি আবার রাজনৈতিক শক্তি না থাকতো, মনে করেন মানে আজকে যদি সজলরা গিয়ে না দাঁড়াতো, মমতা বন্দ্যোপাধ্যায় তো অভ্যস্ত। আমরা তো দেখেছি যে হৃদয় ঘোষকে কিভাবে পরিবর্তন করেছে। আমরা তো বীরভূম থেকে শুরু করে পূর্ব বর্ধমান থেকে শুরু করে একের পর এক যখন মানে এই তৃণমূলের অত্যাচারে যখন মানুষ মারা গেছে বা পুলিশের গুলিতে মারা গেছে, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পরে গেছেন, কিছু টাকা দিয়েছেন, তাদের মুখটা বন্ধ করেছেন বা ভিন্ন ভাবনা দিয়ে পরিচালিত করেছেন। এখানে পারেননি। আমি বলছি এই প্রথম নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরেছেন, এই একটা বিষয় আমি দেখলাম, শুভেন্দুর কাছে 1-0 বলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন। কারণ লাগাতার চেষ্টা উনি করেছেন যাতে করে এই পরিবারগুলোকে তার সপক্ষে আনা যায়, টাকা দেওয়া যায়, যেভাবে মানে কাউন্টার পলিটিক্স, আমি এটাও পলিটিক্সই বলবো, কাউন্টার পলিটিক্স করে শুভেন্দু প্রথমে টাকাটা দিয়ে দিলেন, তারপরে এই সজল ঘোষদেরকে দাঁড় করিয়ে দিয়ে একদম প্রহরী ভূমিকা পালন করে কালকে পুলিশের থেকে ছিনিয়ে নিল গ্রাস। তার মধ্য দিয়ে কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তার যে ছকের রাজনীতি,
যে ভিকটিমকে আমার কাছে নিয়ে চলে আসতে হবে, হয় বেশ। পুলিশকে দিয়ে অথবা টাকার বিনিময়ে। হ্যাঁ, সবার কাছে যাবো। এক আপনাকে সেকেন্ড। দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, আমি স্যারকে খালি মনে করাই, পশ্চিমবাংলা এটা প্রথম নয়। অনিশ খান থেকে শুরু করে সুদীপ্ত গুপ্ত বহু পরিবারকে কেনার চেষ্টা করে পারা যায়নি। একজন মিডিয়া মালিককে পাঠিয়েও পর্যন্ত অনিশ খানের বাবাকে মাঝরাত্রিবেলা কেনার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিক্রি হননি। এটা ব্যতিক্রম, ব্যতিক্রম। ঠিক আছে, শুধু না, আপনি যেহেতু একটা ব্যতিক্রম বলেন, আমি তাই বললাম এটা একমাত্র ব্যতিক্রম না। দ্বিতীয় কথা আমি বলছি, সুমনদা, এইটা আজকে প্রথম না। তোমার আমার থেকে ভালো মনে থাকবে, বাজপেয়ী ভালো আডবাণী খারাপ একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, কাগজে লেখা হতো। তারপরে যখন মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড ছিল যে আডবাণীজিকে প্রধানমন্ত্রী করতে হবে, তারপরে রাষ্ট্রপতি করতে হবে, দরকার হলে জাতীয় সরকার গঠন করতে হবে আডবাণীর নেতৃত্বে। তখন আডবাণী ভালো হয়ে গেল, মোদী খারাপ। এখন হয়েছে মোদী ভালো, অমিত শাহ খারাপ, এরপরে হবে অমিত শাহ ভালো, যোগী আদিত্যনাথ খারাপ। আমি খালি একটা কথা বলছি, জিজ্ঞেস যোগী করছি, আদিত্যনাথ এলে তো আচ্ছা, না, আচ্ছা, অমিত বেশ, শাহ বেশ, সেটা বেশ, ভালো বেশ, দেখবে। আমি তাহলে এইটা বলার চেষ্টা করছি, তৃণমূল কংগ্রেসকে তো বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সমর্থন করেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সাম্প্রদায়িকতা বিরোধী হিসেবে সমর্থন করেন, তাদের কেমন লাগে? বাজপেয়ী থেকে শুরু করে এখন মোদী পর্যন্ত ভালো লোকের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তাদের এখন দেখতে কেমন লাগছে? এই দেখুন, একটা জিনিস হলো যে দাঙ্গার পরিকল্পনা যদি করে থাকে, সেটা মমতা ব্যানার্জি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি করছিল? আমার 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 নাগরিক হিসেবে আমি বলতে পারি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করছে, না তাহলে তোমার পুলিশ কোথায় ছিল? এর আগে নৈহাটি বীজপুরে দাঙ্গা অর্জুন সিং করেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তারপরে সেই অর্জুন সিংকে দলে নিয়ে 4 বছর মাঝখানে আবার ডেকেছিলেন। আপনি একটা দাঙ্গাবাজের নাম চলো, বলুন, ধুলাগড় থেকে শুরু করে একটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি না, দিয়েছে। না, এখনো পর্যন্ত দাঙ্গাবাজদের নাম যারা এই ভয়ঙ্কর ঘটনা করেছে সামনে এলো না কেন? আর এবার রাজ্যে রাজ্যে মক ড্রিল শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিক সুরক্ষায় 7ই মে সাধারণ জনগণকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলিকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে এয়ার রেইড ওয়ার্নিং সাইরেন বাজাতে হবে, অর্থাৎ আকাশপথে শত্রু আক্রমণের সংকেত হিসেবে সাইরেন বাজানো হবে। সাধারণ মানুষ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা শত্রুপক্ষের আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে আলো নিভিয়ে রাখার পরিস্থিতি তৈরি হলে সেই সময় কী করণীয় তার প্রশিক্ষণ। শত্রুর দৃষ্টি থেকে প্রাথমিকভাবে নিজেকে আড়াল করা বা লুকোনোর প্রশিক্ষণ। জনবহুল এলাকা থেকে কিভাবে দ্রুত ও নিরাপদে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার মহড়া দিতে বলা হয়েছে। আজ আপনারা দেখছেন একটা ভাইরাল হচ্ছে যে ইউএস প্রেসিডেন্টের কথা, যে আমরা পাকিস্তানকে আমরা চুপ করে বসে ওটা থাকবো না। সম্পূর্ণ fake। ও তো তাহলে আমি জানি মানে না, যদি 100% চলে, fake, হতে পারে। 99 ও আমি- নয়। আমি তাহলে কথা বলছি না, আমি হ্যাঁ, ওটা আপনাকে বলো একটা না। বলি, যে দেখুন যুদ্ধ, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ওটা 100% আমি মেনে fake। নিলাম, আমি আর ওটা কথা এগুলো আমি না, হ্যাঁ। আপনি আগেই বলে দিয়েছেন। ঘটনা হচ্ছে যুদ্ধের ফলে পরবর্তীকালে কিছু সমস্যা হবে, তো যে কোনো ঘটনার পরে তো কিছু সমস্যা হয়। আপনার পরিবারে যদি একটা কারোর বিয়েও ঠিক, দিতে কিন্তু হয়, আমি বলছি শেষ করে ঘটনার দিলাম। পরে নয়, একটা যুদ্ধ যখন আমি চলছে বলছি। দেখবে সজল, তোমার পাশের লোকটা যে এতদিন রোজ বেল বাজিয়ে জিজ্ঞেস করছে যে সজল আপনি কবে যুদ্ধ করছেন, সেই বলবে হ্যাঁ, যে বলবে, বলবে, শেয়ার- না না বলবে, শেয়ার এই চ্যানেলেই অনেকে বসে একদম জীবনে লেগে আছে। শেয়ার মার্কেটটা আমার পড়লো কেন? শুনুন না, আমার দাঁড়ান না। আমার আমি সিটটা একটা কথা ডুবলো বলছি, কেন? আমাদের যেমন ক্ষতি হবে, একটা বলছি একটা বাড়িতে বিয়ে হলেও তারও অর্থ সংকট হয়। এক মিনিট বলুন, না, 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 বিয়েটা যুদ্ধের মতো তার থেকেও বিপজ্জনক। এবার আমি বলছি শুনুন, আমি একটা কথা বলি, করোনা পরিস্থিতিটা যুদ্ধের থেকে খুব ভালো ছিল কি? ভারতবর্ষ সেই করোনা পরিস্থিতি যেভাবে উতরেছে, এখন আপনি দাঁড়িয়ে তার অর্থনীতিতে কোথাও ছাপ খুঁজে পাওয়াটা মুশকিল। ঠিক, কিন্তু দুটোর মধ্যে পৃথিবীর বহু দেশ একদম। এখনো সেই আমি পরিস্থিতি বলছি, কাটিয়ে উঠতে পারেনি। দুটোর মধ্যে আমার প্রচুর বিশ্বাস, তফাৎ। নরেন্দ্র মোদী সজলের কাটিয়ে উঠবে। সজলের হ্যাঁ বিশ্বাস, ওই বলে না বাংলায় মুখে ফুলচন্দন পড়ুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। ফুলচন্দন দেবেন না, আমার আচ্ছা, আরো চপ অনেক কাটলেট বলুন, দিতে হবে। সজলের মুখে চপ চপ কাটলেট কাটলেট বলুন, পড়ুক, আমি দুজনের কাছে যাব, কিন্তু তার আগে বলার সেটা হচ্ছে যে কোভিডের সঙ্গে একটা বেসিক তফাৎ হচ্ছে, এটা ওয়ার্ল্ড ফেনোমেনন ছিল কোভিড, গোটা পৃথিবী একসঙ্গে ধাক্কা খেয়েছিল। আর এখানে ভারতীয় সাবকন্টিনেন্টে দুটো দেশ, যার ফলে কিন্তু এর প্রভাব অন্য হতে পারে। আমি আমি একটা ব্যক্তিগত জায়গা থেকে একটা কথা বলছি, ছোট, হ্যাঁ। নিশ্চিতভাবে কালেকটিভলি ভারত করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে, অর্থনৈতিকভাবেও সে কাটিয়ে উঠেছে। যারা কোভিডে নিজের আপনজনকে হারিয়েছেন না, তারা কাটিয়ে ওঠেননি, তারা কোনোদিন কাটিয়ে উঠতে পারবেন না। আমি তার বেশি কিছু বলছি না। আমি একটা কথা বলি, দেখো ভারত কি করবে না করবে সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তে দেশের মানুষকে সরকারের পাশে থাকতেই হবে, কি একটা দেশকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। এখানে আমার জাস্ট দুটো কথা বলা, বিরোধীরাও প্রত্যেকে সরকার, এবং এটা ভারতের চিরকাল কার্গিল যুদ্ধের সময় ছিল, পার্লামেন্টের সমস্ত বিরোধী একসঙ্গে বলেছিল আমরা সরকারের সঙ্গে আছি ইত্যাদি। আমি খালি দুটো কথা এখানে বলছি। প্রথম কথা হচ্ছে, দেখো আজকে যা তোমরা খবর দেখাচ্ছ তাতে বোঝা যাচ্ছে যে সরকার খালি সীমান্তে সীমাবদ্ধ থাকবে না এমন একটা পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তা যদি হয়ে থাকে, তোমার কথাটার সাথে আমি
ধার করে বলছি যে ওই রোজ যে ফেসবুকে লিখতো যে এবার একটা যুদ্ধ চাই, সে আজকে বিকেল থেকে কি লিখবে আমার দেখার কৌতূহল রয়েছে। কিন্তু ব্রিগেডিয়ার দাস আগের দিন যুক্তিতর্কে একটা কথা বলেছেন, আজকেও ইনফ্যাক্ট বললেন যে সাপও মরবে লাঠিও ভাঙবেন, এরকম একটা স্ট্র্যাটেজি হয়তো সরকার নেওয়ার চেষ্টা করবে। ওনার আগের দিন একটা কথা আমার খুব সেন্সিবল মনে হয়েছিল, যে যুদ্ধ না করেও যে যুদ্ধে জিততে পারে আজকের পৃথিবীতে সেই সবচেয়ে সফল সরকার। আর আমার লাস্ট কথা হচ্ছে, বাট হ্যাভিং সেড দ্যাট, সব কিছু তো আমাদের হাতে না, এবং যেহেতু এই আশঙ্কা আজকে আছে যে পশ্চিমবাংলার ও বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘ সীমান্ত এবং সেখানেও গন্ডগোল লাগতে পারে, আমার এটা আর্জি আমাদের পার্টির পক্ষ থেকে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার আপাতত এই বিএসএফকে কেন্দ্র করে, সীমান্ত যারা পাহারা দিচ্ছে তাদেরকে কেন্দ্র করে এই রাজনৈতিক সংঘাতটা একটু বন্ধ করুন। আমি এবং রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের তার আগে আমি শুধু যোগ করব এই নিয়ে, শুধু আমাদের এই রাজ্যের বর্ডার নিয়ে 2 তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। আমি আবার বলছি, আমি ডিটেলসে যাব না, তার কারণ তার ভেতরে সেনাবাহিনীর নিজস্ব আমাদের জাতীয় কিছু তথ্য ডিসক্লোজ হতে পারে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এটাই প্রমাণ করে যে আমাদের এই দীর্ঘ বর্ডারও কিন্তু ভারত সরকার এবং সেনাবাহিনীর নজরে আছে।